দেখুন, প্রথমেই খুব সুস্পষ্ট ভাবে বলছি যে যদি ন্যূনতম সম্মান মর্যাদাবোধ থাকে নিজের প্রতি, নিজের ডিভিশনের প্রতি এবং নিজের যে ইউনিফর্মটা পরেন সেই ইউনিফর্মের প্রতি, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল উনি ইমিডিয়েট নিজের পদ থেকে সরে যান। উনি পদত্যাগ করবেন, আই এম নট সেইং পদত্যাগ করবেন, কিন্তু উনি যে কলকাতার পুলিশ কমিশনার হিসেবে চূড়ান্ত ব্যর্থ তার দুটো প্রমাণ হলো, জনগণের ওনার উপর বিশ্বাস নেই, সংবাদ মাধ্যম হাজারো প্রশ্ন তুলছে, বিশ্বাস নেই, কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি এবং মহামান্য বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তাদের বিশ্বাস নেই। আজকে যেটা প্রমাণ হলো যে ভারতীয় বিচার ব্যবস্থার সর্বোচ্চ যে জায়গা সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ তাদেরও বিশ্বাস নেই। আমি নিজে লাইভ স্ট্রিমিং শুনেছি, হাজার হাজার মানুষ শুনেছেন। প্রতি ছত্রে ছত্রে আরজিকর ঘটনা নিয়ে উনি প্রশাসন এবং পুলিশের উপর সরাসরি আঘাত করেছেন। যে পুলিশ যেরকম ভাবে 15ই আগস্ট মধ্যরাতে, 14ই আগস্ট 15ই আগস্টের মধ্যরাতে যেরকম ভাবে হামলা হয়েছিল সেটা সামলাতে পারেনি, বহু প্রশ্ন তুলেছেন। ময়না তদন্ত থেকে শুরু করে পুলিশের কোঅর্ডিনেশন, নির্যাতিতার পরিবারের সঙ্গে সমস্ত যে প্রশ্নগুলো তুলেছেন, তারপরে আমার মনে হয় না ন্যূনতম মর্যাদাবোধ থাকলে বিনীত গোয়েল এখনো কলকাতার পুলিশ কমিশনার হিসাবে কন্টিনিউ করবেন। করা উচিত নয়। যদি করেন সেটা কলকাতা পুলিশের ইতিহাসে একটা ঘৃণ্যতম, লজ্জাতম একটা অধ্যায় হয়ে থাকবে। আমি জানি না উনি শুনছেন কিনা বা উনি এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন, ওটা ওনার উপরই ছেড়ে দিলাম। অ্যাজ ফার অ্যাজ ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল ফোর্সেস, আমি প্রথম দিন থেকে বলে এসেছি যে সিবিআই যেদিন টেক ওভার করলো, সিবিআই এর সব থেকে আগে যেটা প্রয়োজন ছিল যে সিন অফ ক্রাইম, দ্য প্লেস অফ অকারেন্স যেটাকে আমরা বলি, সেই সিন অফ ক্রাইম এভিডেন্স প্রোটেক্ট করার জন্য ইমিডিয়েট বেসিসে সেখানে সেন্ট্রাল ফোর্সেস ডিপ্লয়মেন্ট। যেটা কেন যে সিবিআই কলকাতা হাইকোর্টে অ্যাপিল করেনি আমি জানি না। আজকে মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে যে অর্ডারটা দিলেন ওদের কাছে আমি কৃতজ্ঞ। এটা ইমিডিয়েট দরকার ছিল। শুধু ওখানকার যারা ধর্নায় বসেছেন সেই ছাত্রছাত্রী বা রোগী বা হসপিটালের ইনফ্রাস্ট্রাকচারকে প্রোটেক্ট করার জন্য নয়, সিন অফ ক্রাইমকে প্রোটেক্ট করার জন্য ওটা অবশ্যম্ভাবী, অত্যাবশ্যক ছিল। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এটা আবার প্রমাণ করলো যে মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের বিন্দু মাত্র আস্থা নেই কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি। দীপাঞ্জন দা, আরেকটা মানে খবর যেটা বেরিয়ে আসছে বারবার সিবিআই এই মামলা হাতে নেওয়ার পর থেকে, যে আরজিকর কাণ্ডে ধর্ষণের যে স্থান সেটা নিয়েও কিন্তু দ্বন্দ্বে রয়েছে সিবিআই। কারণ নির্যাতিতার অভিভাবকরা প্রথম থেকেই এমন দাবি করেছিলেন যে মেয়ের যেখানে বডি পাওয়া গেছে সেখানে মেয়েকে কোন রকম নির্যাতন করা বা ধর্ষণ করা হয়নি, সেখানে সাজিয়ে রাখা হয়েছে বডিটা। এবং এখন যত বেশি মামলার এক একটা করে মানে গিট খুলছে সিবিআই এর কাছে, কিন্তু এই বিষয়টা পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে যে যে জায়গায়, যে পোডিয়ামের ওপরে আমাদের অভয়ার দেহটা পড়েছিল সেই পোডিয়ামে কোনো মতেই রাত্রিবেলায় একজনের শোয়া সম্ভব নয়। এবং ওই জায়গাতে ডাক্তারদের বিশ্রাম নেওয়ার জন্য আরো অনেক জায়গা ছিল, অনেক ঘর ছিল, একটা ঘর তো ছিলই, এবং চেস্ট ডিপার্টমেন্টে বেশ কয়েকটা শয্যা ছিল যেখানে গিয়ে এই ধর্ষণের ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু যে জায়গায় বডিটা পাওয়া গেছে সেই জায়গাটায় কখনোই ধর্ষণ করা হয়নি এমনটা কিন্তু সিবিআই এর মনে হচ্ছে, এবং পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু এখানে প্রশ্ন উঠছে। কি বলবেন এ নিয়ে? দেখো, এটা অত্যন্ত হতাশাজনক হবে আমি যে কথাগুলো বলবো। আমি জানি না তোমার দর্শক শ্রোতারা সেটাকে কিরকম ভাবে নেবেন। আমি কিন্তু পরিষ্কার আমার অভিজ্ঞতার বিশ্লেষণ করেই আমি বলছি। যেরকম ভাবে আমি আগেও বলেছি, অত্যন্ত পাকা মাথার কিছু লোকজন, তারা সিভিলিয়ান হতে পারেন, তারা ওই হাসপাতালের কর্মচারী হতে পারেন, আধিকারিক হতে পারেন, অথবা পুলিশের লোক হতে পারেন, এই ব্যাপারে আমার নিশ্চিত কোনো ধারণা নেই, কিন্তু নিঃসন্দেহে
হতে পারে এই 4টে সেকশনের লোক মিলে যেরকম ভাবে প্রথম 3 দিন ধরে প্রমাণ লোপাট করেছে, এবং এটাতে নিশ্চিত, সেই জন্য আমি খুব একটা যে আশাবাদী তা নয় যে অভয়া, আমাদের নির্যাতিতা যে বোনটি, সে তার ন্যায় বিচার পাবে কিনা আমার সন্দেহ রয়েছে, এবং এটা আমি শুরু থেকে বলে এসেছি। নাও পয়েন্ট নাম্বার 1, ধর্ষণ এবং হত্যা এটাকে প্রমাণ করা এখন অনেক মুশকিল, কারণ আমি আবার বলছি খুব সুচিন্তিত ভাবে দক্ষ লোকেদের সহায়তায় প্রমাণ লোপাট করেছেন। সেই জন্য সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে ষড়যন্ত্র এবং এই প্রমাণ লোপাট, এই সমস্ত যে ধারাগুলো রয়েছে তাতে অনেক বেটার পারফরমেন্সের বা ওটাতে ন্যায় বিচারের আমি আশা করতেই পারি, কারণ সেগুলো প্রমাণ হয়ে যাবে। কিন্তু সরাসরি যে ঘৃণ্যতম অপরাধ হত্যা এবং ধর্ষণ, জানি না, কারণ পোস্টমর্টম রিপোর্ট নিয়েও বহু প্রশ্ন উঠছে। আমি পোস্টমর্টম রিপোর্ট দেখিনি, সুতরাং ওই ব্যাপারে আমার বলাটা ঠিক হবে না, এবং কেস সাব জুডিস। কিন্তু জেনারেলি যখন হয় যে যদি কোনো নির্যাতিত অথবা নির্যাতিতার শরীরে এক্সটার্নাল ইনজুরি থাকে, পোস্টমর্টমে সেটা কিন্তু অবশ্যম্ভাবীভাবে ওটাকে এক্স-রে করানো হয় দেখার জন্য যে শরীরের কোনো হাড় সেগুলো ভেঙেছে কিনা। কিন্তু এখানে যতটুকু জানি, আমি আবার বলছি আমি পোস্টমর্টম রিপোর্ট দেখিনি, যতটুকু জানি এখানে এক্স-রে হয়নি। সুতরাং এই যে মিডিয়ায় কথাগুলো উঠছে যে ওর হাড় ভাঙা হয়েছে, এই হয়েছে ইত্যাদি, এগুলো এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু যদি এক্স-রে না হয়ে থাকে, সেখানে কিন্তু একাধিক ব্যক্তির যে অত্যাচার সেটা প্রমাণ করা অনেক মুশকিল হবে। দ্বিতীয়ত, দেখবে এটা এখনো অবধি আমি মনে করি এই কেসের ন্যায় বিচার পাওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে প্রাইম অ্যাকিউজ এখনো অবধি, বা এই ষড়যন্ত্রের যে মূল ষড়যন্ত্রী, তারা যদি স্বীকারোক্তি দেয় এবং সেই স্বীকারোক্তি যদি কোর্টে অ্যাডমিসিবল হয়, তাহলেই এর সম্পূর্ণ ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা, না হলে অসম্পূর্ণই থেকে যাবে এই ন্যায় বিচার। এখন সিবিআই এর দক্ষতা নিয়ে আমার সন্দেহ নেই, কিন্তু ওদের জন্য কাজটা যথেষ্ট কঠিন। যে এই যারা 2-3জন রয়েছেন, যাদের নাম বাতাসে আকাশে বাতাসে ভাসছে বাংলায়, মিডিয়া, সংবাদ মাধ্যমে, প্রতিবাদকারীদের মুখে, তাদের কাছ থেকে প্রপার স্বীকারোক্তি, যে প্রোটোকল, এভিডেন্স অ্যাক্ট, এগুলোকে ফলো করে সেই স্বীকারোক্তি যদি নিতে পারে, তাহলে সম্ভাবনা আছে এটার একটা লজিক্যাল কালমিনেশনের। না হলে কিন্তু ওই ষড়যন্ত্র, প্রমাণ লোপ ইত্যাদিতেই থেমে থাকতে হবে। সুতরাং আমি এই মুহূর্তে খুব একটা ভরসা রাখছি না, কারণ বেশ কিছু দক্ষ লোক এর মধ্যে ইনভলভ রয়েছে এই প্রমাণ লোপাট ইত্যাদির জন্য, এবং বারংবার তদন্তের অভিমুখকে ঘুরিয়ে দেওয়ার জন্য, বিভ্রান্ত করার জন্য। এখন সেটা সিবিআই এর দক্ষতা, যে সেটা থেকে যদি কিছু বার করতে পারে। দীপাঞ্জন, মানে সঞ্জয় যা মানে প্রথমেই যাকে গ্রেফতার করা হয়েছিল, এবং সেই সঞ্জয়ের এখন পলিগ্রাফ টেস্ট করানোর একটা কথা হচ্ছে, তো আপনি যদি একটু বলেন যে এই পলিগ্রাফ টেস্ট কি এবং এতে কি প্রমাণ করা যাবে? দেখো, এটা পরিষ্কার বলি যে যেটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, যে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোথাও পলিগ্রাফ টেস্টকে কোর্টে অ্যাডমিসিবল নয় এভিডেন্স হিসাবে। কিন্তু পলিগ্রাফ টেস্ট পরবর্তী যে ইনভেস্টিগেশনের যে পরের স্টেজগুলো, সেগুলোতে অনেক সাহায্য করে। পলিগ্রাফ টেস্ট যখন নেওয়া হয়, তখন সেই যার স্টেটমেন্ট নেওয়া হচ্ছে তার কনসেন্ট নেওয়াটা নিতান্তই আবশ্যক। এবং যখন পলিগ্রাফ টেস্ট নেওয়া হয়, তখন একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিও অত্যন্ত আবশ্যক প্রোটোকল অনুযায়ী। এবং পলিগ্রাফ টেস্টে কিছু নির্দিষ্ট প্রশ্ন করা হয় অভিযুক্তকে, এবং তখন অত্যন্ত বৈজ্ঞানিকভাবে বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে যে অভিযুক্ত যে স্টেটমেন্ট দিচ্ছেন, তার হার্টবিট, পালস যেটাকে বলি, ব্লাড প্রেশার,
সোয়েটিং যেটা হয়, সে সোয়েটিং যেটার দিকে ঘেমে যাওয়া, এই ব্যাপারগুলোকে মনিটর করা হয়। 4-5টা জিনিস আছে যেগুলোকে মনিটর করা হয়। কারণ কোনো মানুষ যখন মিথ্যা কথা বলে, সে মুখ দিয়ে মিথ্যা কথা বলছে, কিন্তু তার শরীরের যেই গুরুত্বপূর্ণ অর্গান গুলো, হার্ট, লাং, তার রেসপিরেটরি অর্গান, যেটা শরীরের চামড়া, যে ত্বক, সেগুলোতে তার নিয়ন্ত্রণ থাকে না, কেউই করতে পারে না। আনলেস সে প্রচন্ড ব্রেন ওয়াশ কোন সন্ত্রাসবাদী, আমার অভিজ্ঞতা তাই বলে, অথবা চার্লস শোভরাজের মতো লেভেলের কোন অপরাধী, অথবা সে ড্রাগ নিয়ে আছে বা ড্রাগ অ্যাডিক্ট। এছাড়া মানুষের সেই জিনিসগুলো, প্যারামিটার গুলোতে ধরা পড়ে কে সে বলতে গিয়ে নার্ভাস হবেই, কারণ সে মিথ্যা কথা বলছে। এবং সেই ইন্টারোগেশন টেকনিকটাও খুবই উন্নত হওয়া উচিত, যাতে প্রশ্নাবলী খুব ডাইরেক্ট হয়, তীব্র হয়। সেখানে বারবার মিথ্যা কথা বলতে গেলে ওটা ধরা পড়ে যায় বেশি নেয়, বাট সেটা যদি ধরাও পড়ে সেটা কিন্তু কোর্টে অ্যাডমিসিবল নয়। কিন্তু পলিগ্রাফ টেস্টের যে রিপোর্ট, তার বেসিসে তদন্তকারী সংস্থা তারা কোর্টকে আবার আবেদন করতে পারে নার্কো অ্যানালিসিস বা নার্কো টেস্টের জন্য। নার্কো টেস্টের একটা খুব গুরুত্বপূর্ণ, এটা একটা ইনজেক্ট করা হয়, এবং সেখানেও কিন্তু এই যে অভিযুক্ত বা যার স্টেটমেন্ট নেওয়া হচ্ছে তার সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার সম্মতি বিনা সম্ভব নয়। এবং সেখানে তার যখন স্টেটমেন্ট নেওয়া হয়, সেখানেও ম্যাজিস্ট্রেটের উপস্থিতি নিতান্তই জরুরি। এই যে যখন নার্কো টেস্ট হয়, তখন সেই নার্কো টেস্টে একটা বিশেষ কেমিক্যাল ইনজেক্ট করা হয়, যেটাকে অনেক সময় ট্রুথ সিরামও বলা হয়, বা বিভিন্ন জিনিস নামে নেওয়া হয়। কিন্তু এটা বেসিক্যালি সোডিয়াম পেন্টোথাল, আই রিপিট, সোডিয়াম পেন্টোথাল, এটাকে ইনজেক্ট করা হয়। কারণ এটা ইনজেক্ট করলে দিস সাবস্টেন্স দ্যাট হ্যাজ দ্য টেন্ডেন্সি টু ব্রিং আ সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে এখানে অ্যাকিউজড বা অভিযুক্ত, ইনটু আ হিপনোটিক অর ড্রাগড স্টেট। তখন ও একটা অর্ধচেতন মানব মনের অবস্থায় পৌঁছে যায় এই সোডিয়াম পেন্টোথালের জন্য। এবং তার ফলে ওর যে ইমাজিনেশন পাওয়ার, যেটাকে আমরা বলি কল্পনা শক্তি, যখন মিথ্যা কথা বলে তখন কল্পনা শক্তি যেটা, সেটাকে নিউট্রালাইজ করে দেয় এই সোডিয়াম পেন্টোথাল। তার জন্য সে মিথ্যা কথা বলতে পারে না, এবং তার নার্ভের উপর খুব একটা কন্ট্রোল রাখতে পারে না। সেজন্য সে বাধ্য হয় তখন সত্যি কথাগুলো বলতে, কারণ সে অবচেতন স্তরে চলে যায়। এবার এই যে নার্কো অ্যানালিসিস, নার্কো টেস্ট, তার রিপোর্টের ভিত্তিতে কিন্তু, এবং এই নার্কো টেস্ট কিন্তু পার্শিয়ালি অ্যাডমিসিবল, এবং তার ভিত্তিতে কিন্তু কনভিক্ট হয়। সম্পূর্ণ ওখান থেকে নেওয়া হয় না, বাট কোর্টকে কনভিন্স করাতে পারে তদন্তকারী সংস্থা একজন মানুষ অবচেতন মানে যে স্বীকৃতিগুলো দিচ্ছে, তাও ম্যাজিস্ট্রেটের সামনে নিজের স্বইচ্ছায়। এবং এই ইনজেকশন যেটা, সেটা মেডিকেল সায়েন্সে প্রুফ যে এর কোনো শরীরের ক্ষতি হচ্ছে না, মনের ক্ষতি হচ্ছে না, কিন্তু অবচেতন মনে তদন্তকারী সংস্থা সত্য উদ্ঘাটন করছে। এটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন পলিগ্রাফ অ্যান্ড নার্কো অ্যানালিসিস। পলিগ্রাফে প্রমাণিত হলেও কিছু করার নেই, সেটার বেসিসে ওটা অ্যাডমিসিবল নয়। নার্কো টেস্টের জন্য দরজা খুলে যায়, নার্কো অ্যানালিসিসে কিন্তু পার্শিয়ালি অ্যাডমিসিবল। এখন সেটাই দেখার যে কতটা কি বেরোয়। এই যে সন্দীপ ঘোষ যাকে নিয়ে এত তোলপাড় চলছে, তার বিরুদ্ধে কিন্তু এর আগেও পাহাড় প্রমাণ অভিযোগ ছিল আরজি করের স্টাফেদের পক্ষ থেকে, স্টুডেন্টদের পক্ষ থেকে। সেখানে এতদিন পর্যন্ত সেই অভিযোগ নিয়ে রাজ্য সরকার মাথা ঘামায়নি, কিন্তু আচমকাই সিবিআই এর হাতে যখনই সন্দীপ ঘোষকে মানে নিয়ে গেল সিবিআই, যখন তাকে জেরা করা শুরু হলো, সেই সময় আচমকা আরজি করের পুরনো তছরূপের অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকার সিট গঠন করলো। এখন এখানে কি আসলে রাজ্য সরকার চাইছে সিবিআই এর হাত থেকে যে কোনো ভাবে, যে কোনো মূল্যে সন্দীপকে বের করে আনতে হবে? দেখো, এটা তো আগেও আমরা দেখেছি, অতীতে দেখা গেছে
এই রাজ্য সরকার বা রাজ্য পুলিশ বিশেষ একজনের নির্দেশে খুব সুচিন্তিত ভাবে অনুব্রত মণ্ডল যখন দিল্লি নিয়ে যাবে ইডি সিবিআই, তার আগে একজন লোককে দিয়ে সে হত্যার ধমকি এটসেট্রা দিয়ে তাকে কিন্তু রাজ্য পুলিশ কন্ট্রোলে নিয়ে এসেছিল, কি শিবু মণ্ডল ইয়া সামথিং, নাম ভুলে গেছি তার। সেই ব্যক্তিকে দিয়ে একটা বহু পুরনো কেস কোথা থেকে ফাইল থেকে খুলে রাজ্য পুলিশের হাতে থাকে এবং সেই কেসে অ্যারেস্ট করা হয়। তারপর কিন্তু আদালতের নির্দেশে সে বাধ্য হয় তাকে হ্যান্ড ওভার করতে ইডি সিবিআই এর কাছে। তো এটার অতীত রেকর্ড রয়েছে রাজ্য পুলিশ বা রাজ্য প্রশাসনের, তারা সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য অল আউট যাবে। সেটা কতটা সিবিআই কাউন্টার করবে, মহামান্য কলকাতা হাইকোর্ট অথবা মহামান্য সুপ্রিম কোর্ট তাতে কতটা কগনিজেন্স নেবে তার উপর নির্ভর করছে যে এই চক্রান্ত ফলপ্রসূ হবে কি হবে না। আজকে আমি লাইভ দেখেছি স্ট্রিম, সেখানে কিন্তু মহামান্য প্রধান বিচারপতি পরিষ্কার বলেছেন সম্ভবত বৃহস্পতিবার ডেকে পাঠিয়েছেন সিবিআই কে কেসের স্ট্যাটাস রিপোর্ট দিতে। সেখানে নিশ্চয়ই সিবিআই তাদের যা মতামত সেগুলো রাখবে এবং আমি সম্ভবত সিনিয়র অ্যাডভোকেট হরিশ সালভেকে আমি দেখলাম সওয়াল করতে, এবং উনি কিন্তু পরিষ্কার বুঝিয়েছেন যে তদন্তকারী সংস্থা সিবিআই তারা কোথায় কোথায় প্রবলেমের সম্মুখীন হচ্ছে এবং তাদের প্রাইমা ফেসি সন্দেহ যেটা একটা বিরাট ষড়যন্ত্র, এমন নয় যে একজন ব্যক্তি সঞ্জয় রায় গেল আর সে দর্শন করলো মেরে ফেললো, তা নয়, এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র। তাতে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট এবং মহামান্য কলকাতা হাইকোর্ট তাদের মহামান্য প্রধান বিচারপতিদের আদালত কতটা কগনিজেন্স নেয় সেটাই এখন দেখার। ষড়যন্ত্র চলবেই সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য। দীপাঞ্জন দা, এই যে ঘটনা আরজি করের এই যে ধর্ষণের ঘটনা, এই ঘটনা শুধু বাংলা একটা অংশে নয়, গোটা দেশেই আগুন জ্বালিয়ে দিয়েছে এবং সে দেশ থেকে ছাড়িয়ে সেটা বিদেশেও চলে যাচ্ছে। এবং এতটা হয়তো আশা করেননি লালবাজার, কিন্তু এখন দেখা যাচ্ছে যে যারাই প্রতিবাদ করছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এলাকায় জমায়েত করে আরজি কর কাণ্ডে গলা মেলালেই, সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট করলেই সঙ্গে সঙ্গে পুলিশ ডাকছে লালবাজারে, পুলিশি তর্জন গর্জন চলছে, তাকে বলা হচ্ছে যে আপনি আপনার সঙ্গে মোবাইল নিয়ে আসুন, যদি তাতে পুলিশ সন্তুষ্ট হচ্ছে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তা না হলে তাকে ডিটেইন করা হচ্ছে। কি বলবেন এই বিষয়ে, পুলিশের এই রকম ভূমিকা নিয়ে কি বলবেন? না দেখো, এটা তো বহু পুরনো ঐতিহাসিক একটা উক্তি রয়েছে, অপারেশন ইজ দেয়ার প্রিভিলেজ and struggle is our right. দমন পীড়ন পুলিশ প্রশাসন করবেই, কারণ ওদের লুকানোর আছে, ওদের নিজেদের বাঁচানোর আছে, ওদের কাউকে বাঁচানোর আছে। সাধারণ মানুষ, সিভিক সোসাইটি, সমাজ, they have nothing to lose. আমরা লড়ছি আমাদের বোনেদের জন্য, আমাদের কন্যা সন্তানদের জন্য, আমার মায়ের জন্য, আমাদের স্ত্রীর জন্য। we have nothing to lose. তো ওরা যা যা করার করুক, আমরাও যা যা করার আমরা করছি। তবে এটাও ঠিক, মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু স্পেসিফিক আজকে এই নিয়ে অর্ডারও করেছেন যে যারা প্রতিবাদ আন্দোলনে রয়েছে পুলিশ তাদের সঙ্গে কোনো মতেই যেন কোনো কঠোর পদক্ষেপ না নেয়, কারণ এটা গণতান্ত্রিক অধিকার লোকের প্রতিবাদ করার জন্য। তো পুলিশ যা করার করবে, জনগণ যা করছে করছে। তবে এটাও আমি আবেদন করব সমস্ত মানুষকে, গুজব ছড়াবেন না। গুজবে কিন্তু সুযোগটা সব থেকে বেশি এই অপদার্থ অকর্মণ্য পুলিশই নিচ্ছে, এই গুজব ছড়ানোর। গুজব ছড়াবেন না, প্রতিবাদ জারি রাখুন, আরো তীব্র করুন, আরো ছড়িয়ে দিন, কিন্তু দয়া করে, আমি এটাও ঠিক বহু লোককে দেখেছি খুব যা মেসেজ আসছে সেটাই ফরওয়ার্ড করে দিচ্ছে, একবার নিজেদের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করছে না যে এই মেসেজটা ফরওয়ার্ড করলাম এটা অথেন্টিসিটি কি, এবং তাতে কিন্তু তদন্ত ব্যাহত হয়। কারণ রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ এই সুযোগটাই নিচ্ছে, এই সুযোগটা দয়া করে দেবেন না। দেখা যাক মহামান্য কলকাতা আদালত, মহামান্য সুপ্রিম কোর্ট এদের মনিটরিং এ চলছে, সিবিআই এখন কতটা কি করতে পারবে সেটা এখন ডেফিনেটলি দেখার। সাহায্য করুন, যদি আপনার কাছে সঠিক তদন্তর কোনো ইনফরমেশন থাকে আপনি তদন্তে সাহায্য করুন, এগিয়ে আসুন, কিন্তু এই ফরওয়ার্ডেড মেসেজ ফরওয়ার্ড করে দয়া করে নিজেদের এজেন্ডা পুরো করবেন না, কারণ এটা তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করে।
একটা শেষ প্রশ্ন করব দীপাঞ্জন দা, যে যখন গোটা রাজ্য জুড়ে সকলে প্রতিবাদে নেমেছেন, সকলের একটাই দাবি যে অভয়ার জন্য বিচার চাই, সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম বেশ হাস্যকর ভাবে মুখ্যমন্ত্রীও নামলেন পথে। কার বিরুদ্ধে নামলেন যদিও সেটা আমরা কেউ জানি না, এবং তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে একটা স্লোগান ভাইরাল হয়ে গেছে, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কি বলবেন, সাধারণ মানুষের এই দাবি কি ন্যায়সঙ্গত দাবি? দেখো, আমি যেদিন উনি মিছিল করেছিলেন সেদিন আমি একটা প্রশ্ন করেছিলাম সোশ্যাল মিডিয়াতেও, যে এটা ভারতের ইতিহাসে প্রথম, এটা ভারতীয় গণতন্ত্রের জন্য কিন্তু একটা নতুন এবং সাংঘাতিক ইম্পর্টেন্ট একটা দিন ছিল, যেদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী কমপ্লেন করছেন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যে উনি আইন শৃঙ্খলা রাখতে পারেননি এবং হসপিটালকে প্রোটেক্ট করতে পারেননি। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রীর কমপ্লেন যে স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে যে স্বাস্থ্যের বেহাল অবস্থার জন্য, এবং দুজনেই নাকি পদত্যাগ পত্র দেবেন মুখ্যমন্ত্রীর জন্য এবং মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। এর থেকে বড় গণতন্ত্রের মকারি আমার মনে হয় না ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়েছে। সুতরাং উনি রাস্তায় নেমেছেন, উনি স্লোগান দিয়েছেন নির্যাতিতার ফাঁসি হোক, এবং ওনার আশপাশে যারা ছিল তার মধ্যে বেশ কিছু সাংসদ বিধায়ক কেউ একবার ওটা ভাবলো না বা ওনাকে ভুলটা ধরিয়ে দিল না যতক্ষণ পর্যন্ত উনি ভুলটা না ধরতে পেরেছেন নিজে। সবাই সমস্বরে বলে গেছে নির্যাতিতার ফাঁসি হোক, নির্যাতিতার ফাঁসি হোক। তো বুঝতেই পারছো কোন অবস্থায় এরা রয়েছে, এরা আতঙ্কে দিশাহারা। অনেক কিছু বেরোবে। এই ঘটনাটা, আরজিকর ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গের গণতন্ত্রের ইতিহাসে একটা দিক নির্দেশকারী, একটা যুগান্তকারী ঘটনা হবে আমি বিশ্বাস করি, এবং বাংলার লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করেন। আর এই আন্দোলন শুধু বাংলাদেশ সীমাবদ্ধ নয়, এটা ভারতবর্ষে ছড়িয়ে গেছে, বিদেশের মাটিতে ছড়িয়ে গেছে। আমি আজ পর্যন্ত এরকম গণ আন্দোলন আমি ভারতবর্ষে দেখিনি। নির্ভয়ার আন্দোলন দিল্লিতে সীমাবদ্ধ ছিল, জয়প্রকাশ নারায়ণের আন্দোলন বিহারে সীমাবদ্ধ ছিল, কলকাতা দেখেছে রিজওয়ানুরের কেস, সেটাও কলকাতাতে সীমাবদ্ধ, সিঙ্গুর, নন্দীগ্রাম সব কলকাতাতে সীমাবদ্ধ। এইরকম ভাবে একটা আন্দোলন যেখানে সাধারণ মানুষ সম্পূর্ণভাবে জড়িত এবং সারা ভারতবর্ষতে নয় বিদেশের মাটিতে বেরিয়ে গেছে, এটা আমার মনে হয় ভারতীয় গণতন্ত্রের জন্য একটা সাংঘাতিক বড় দিক। আশা করতেই পারি যে নতুন সূর্যের ভোর আসবে, অন্ধকার কাটবে বাংলায়।